স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তাই বনন্ত, এবং আজকের বিগ ম্যাচ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। শুভ সকাল। এবং বড় ম্যাচ, আমি জানি আপনি আমার মতো অনেক এক্সাইটেড। ধন্যবাদ আপনাকে। এবং বাংলাদেশের ফুটবলের চিত্রটা তো আসলে পাল্টে গেছে এখন অনেকখানি। এবং সমিত সোম, জামালের প্রেজেন্সে আমরা অলওয়েজ ভাবি, সাধারণ মানুষ ভাবে যে প্রতিটা ম্যাচই মনে হয় আমরা জিতবো। বাস্তবতা আসলে কি? না, আপনি যেটা বলছেন ইটস ট্রু যে পাল্টে গেছে, পাল্টে আরও যাবে যদি আজকে ম্যাচটা আপনি জিততে পারেন। অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি দিন শেষে আসলে যারা ফ্যান রয়েছে তারা জয় চায়। আপনি দেখেন সিঙ্গাপুর ম্যাচটা আমরা কিন্তু যদি জিততাম, এখন যে হাইপ ছিল এটা আরও অনেক অনেক গুণ বেড়ে যেত। এবং ইন্ডিয়ার সাথে ম্যাচটাও যদি আপনি ম্যাচ জিততে পারতেন, তো ম্যাচ জেতার বিকল্প নাই। এবং ম্যাচ জিতলে আপনার হাইপ যেটা বলেছেন সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তখন আসলে ফুটবলের যে ক্রেজ, ফুটবল যে কালচার যে ছিল আমাদের মানে বিগত দিনে, ওই কালচারটা আবার আমার মনে হয় যে আস্তে আস্তে তৈরি হতে যাচ্ছে। ভারতে গিয়ে আমরা জিততে পারিনি, এবং ভারতের ওই দলটা যদি আপনি দেখেন যে ওরা মানে কম্পারেটিভলি একটা উইক টিম ছিল, কারণ অনেক প্লেয়ার ইনজুর্ড ছিল। সেখানে আসলে আমাদের জেতা উচিত ছিল, আমরা বেটার টিম ছিলাম। সিঙ্গাপুরের সাথে আমরা ভালো খেলেছি, জিততে পারিনি। এই যে ড্র হার, তারপরও মানুষের আশা কিন্তু এই দলকে নিয়ে কমেনি। এবং আপনি শুনেছেন হয়তো যে 20,000 টিকিট হাফ এন আওয়ারের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে। সো আজকের ম্যাচে যদি আপনাকে বলি যে হংকং ভার্সেস বাংলাদেশ, ফেভারিট আসলে কে বাংলাদেশের মাঠে খেলা? মানে এটা আসলে বিশ্লেষণটা অনেক ডিটেলস, তাই যদি সত্যি কথা বলি। বাট আমার কাছে মনে হয়, আমি যেহেতু মানে একদম বাস্তবিক চিন্তার জায়গা থেকে বলেন, আমি বলবো যে বাংলাদেশ কিছুটা হলে এগিয়ে থাকবে। সবাই হয়তো হংকংকে নিয়ে অনেক ভাবছে, বাট ম্যাচ ডেতে র্যাঙ্কিং বলেন, টিম অপোনেন্ট কতটা স্ট্রং, তাদের কিছু প্লেয়ার ইমিগ্রেন্ট রয়েছে, ব্রাজিলিয়ান রয়েছে, চাইনা লিগে খেলে, ওইগুলি ছাড়িয়েও হলো আপনার ম্যাচটা কিন্তু আপনার হোমে। এবং আপনার সারা পৃথিবীতেই দেখবেন যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে, হোমের একটা বড় অ্যাডভান্টেজ থাকেই। এবং আমরাও যখন খেলেছি, আপনার একটা কথা মনে আছে কিনা, 2011 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমরা লেবাননের বৈরুতে গিয়ে 4 গোলে হেরে এসেছিলাম। ওই দলটা ওয়ার্ল্ড কাপ একদম কোয়ালিফাই করার ছুঁই অবস্থায় ছিল। সৌদি আরবের সাথে তারা জিতেছে, সাউথ কোরিয়ার সাথে ড্র করছে। ওই দলটাকে আমরা হোম ম্যাচে হারিয়েছিলাম 2-0 গোলে। সুতরাং হোম ম্যাচের একটা বড় অ্যাডভান্টেজ থাকে। এবং আপনি যদি লাস্ট ম্যাচটা অ্যাগেন্স্ট সিঙ্গাপুর দেখেন, সেখানেও কিন্তু আমার জয়ের সম্ভাবনা তৈরি হয়ে গেছিলো। বাট আমি বলছি কোচের কিছু স্ট্র্যাটেজির কারণে এই ম্যাচটা আমরা হাতছাড়া করেছি, আমরা জিততে পারিনি। বাট আজকে যেটা হয়েছে যে হংকং স্ট্রং টিম, ব্যালেন্স টিম, তাদের ম্যাচ উইনিং প্লেয়ার আছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের খেলাটা যদি নর্মালি খেলতে পারি, এবং যেটা হয়েছে যে দিন শেষে আপনাকে গোল করতে হবে, গোলের যে চান্সগুলো হবে সেইটা যদি এক্সিকিউট করতে পারি, আমরা ম্যাচটা জিততে পারবো। আপনি যে দুটো কথা বলেছেন যে যদি আমাদের খেলাটা আমরা নরমালি খেলতে পারি, যেটা আমরা আসলে খেলতে পারি না, আর যদি গোল করতে পারি, ওটাও আমরা আসলে করতে পারি। এটা নিয়ে আপনার সাথে ইন ডিটেইলস আলোচনা করব। ঘুরে ফিরে আমাদের আলোচনা হামজা এবং সমিত সোমকে নিয়েই হয়। এমিলি, হামজা সমিত সোম পাল্টে দিয়েছে চিত্র, কিন্তু খেলাটা তো ফুটবল 11 জনের, এবং 11 জনের মধ্যে একজনও যদি উইক হয়ে যান, সেক্ষেত্রে ম্যাচ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গোল স্কোরিং অ্যাবিলিটি কম আমাদের, আপনি বলছিলেন, কোথায় সমস্যা আসলে? আমাদের তো অনেক দিন ধরে একটা প্রবলেম রয়েছে, নাম্বার 9 একদম টপ স্ট্রাইকার যে আমাদের, এইটার একটা বড় অ্যাবসেন্স রয়েছে। আপনি দেখে থাকবেন যে আমরা গোলের সুযোগ তৈরি করি, বাট একদম সময় মতো আসলে ওই জায়গায় যে পজিশন নেওয়ার যে প্লেয়ারটা, সেটা কিন্তু থাকে না। আপনি যদি এগেনস্ট লাস্ট ম্যাচ সিঙ্গাপুর দেখেন, সেখানে রাকিবকে আপনি নাম্বার 9 দিয়েছেন। রাকিব ইজ নট লাইক নাম্বার 9, হি প্লেইং রাইট উইঙ্গার, যেটা সে ক্লাব ফুটবলে খেলে এবং জাতীয় দলে বিগত দিনে আমি ইন্টারাপ্ট করি আপনাকে, এখানে কেন আসলে কাজটা করেছেন? মানে রাইট উইঙ্গারকে কেন আমার ফ্রন্টে আনতে হলো? বিকজ আপনার কাছে ওই রিসোর্স নেই, আপনার কাছে যারা আছেন তাদের উপর ভরসা নাই। বাট আমি এইটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনার কাছে যে রিসোর্স, যে নাম্বার 9 আছে, তাদেরকে আপনি ইউজ করেন, এবং রাকিবকে আপনি রাকিবের জায়গাটা দিয়ে আপনি এটা মেনশন করবেন যে কাদেরকে আপনি ফ্রন্ট লাইনার মনে করেন। দেখেন এই ম্যাচটাতে যেমন স্ট্রাইকার হিসেবে সুমন রাজা দল থেকে অলরেডি ছিটকে গেছে, নাই ইনজুরি। হ্যাঁ, এখানে ফয়সাল আকাশ আছে, এখানে স্ট্রাইকার হিসাবে এখন দলের সাথে কিন্তু ওইভাবে আসলে লিগে খেলা গোল স্কোরিং এর প্লেয়ার কিন্তু তেমন একজনই, শুধু আকাশ রয়েছে এখানে। শারের ইমন হিজ নট লাইক নাম্বার, হি অলসো উইঙ্গার। তো ম্যাক্সিমাম আসলে আপনার উইং প্লেয়াররাই ওই কোচ যখন নাম্বার 9 নাই পায়, ওদেরকে আসলে। আপনি এত বড় ম্যাচ খেলছেন, আপনার একটা নাম্বার 9ই নেই আসলে। না, এইটা আসলে আমাদের এইখানকার আমাদের এই ঘরোয়া ফুটবলের একটা বড় প্রভাব পড়েছে, জাতীয় দলের ক্ষেত্রে সেটা পড়ছে। কারণ আমাদের ঘরোয়া ফুটবলে কিন্তু গোল স্কোরিং এর যে জায়গাটা, সেখানে কিন্তু প্রপার নাম্বার 9 কিন্তু গোল করতে পারে না, যারাই ক্লাব ফুটবলে খেলে। তো ওইটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আপনার জাতীয় দলে গিয়েও পড়ে। আমরা যখন খেলেছি তখন অনেক স্ট্রাইকার ছিল, আমি ছিলাম, ইনামুল ভাই ছিল, মিছুন ছিল, আমরা রেগুলার জাতীয় দলেও গোল করতাম, ক্লাব ফুটবলেও গোল করতাম, যার কারণে কিন্তু জাতীয় দলে খেলাটা সুবিধা ছিল। বাট লাস্ট 4-5 বছর আসলে জাতীয় দলের স্ট্রাইকিং পজিশনটা খুব বাজে একটা অবস্থা, এবং যার কারণে কিন্তু কোচ বাধ্য হয়ে রাকিবকে খেলায়। বাট এইটা আমি আবার কিছুটা
তার সাথে ডিসএগ্রি করি, কারণ যেই থাকুক নাম্বার 9 যদি আপনি নাও খেলান, আপনার রাকিবকে আপনাকে রাইট উইং থেকে খেলাতে, আইদার আপনি মোরসালিনকে ফলস নাম্বার 9 খেলান, আইদার আপনার স্ট্রাইকার যেই আছে তাকেই আপনি ওখানে ইউজ করেন। দেন কি হবে, রাকিব আপনাকে যে সার্ভিসটা রাইট উইং থেকে দিবে ওইটা আসলে নাম্বার বেটার হবে, বেটার হবে, অনেক বেটার। আপনি অ্যাগেনস্ট সিঙ্গাপুর ম্যাচটা যদি একটু রিকল করেন তাই ভাই, আপনি দেখবেন যে রাকিব হি ডোন্ট নো হাউ টু রান ইন নাম্বার 9, এলোমেলো ঘুরে বেরিয়েছে, বাট ওইটা যায় না। বাট ওকে যদি আপনি রাইট ফ্ল্যাঙ্ক থেকে ওকে যদি স্টার্ট করেন, দেখবেন ও যে অপোনেন্টের যে লেফট ব্যাক থাকবে তাকে সে দেখবেন যে রীতিমতো একদম শেষ করে দিবে। সুতরাং যাকে যে পজিশন ওইভাবে ইউজ করেন, এবং রাকিবের মেইন খেলাটা আমাদের দরকার, এবং তার পারফরমেন্সটা খুব ইম্প্যাক্টফুল পারফরমেন্স আমাদের এই মুহূর্তে দরকার। এবং অ্যাগেনস্ট সিঙ্গাপুর আপনি যদি দেখেন তাদের লেফট ব্যাক খুবই উইক ছিল, ওই পাশ থেকে কাজেম শাহ খেলেছে, বাট তেমন কোনো কিছুই করতে পারেনি। বা যদি রাকিব থাকতো আমার মনে হয় আমরা আরও অনেক অপরচুনিটি তৈরি করতে পারতাম। আমি জানি না এই ম্যাচে কোচ হয়তো কীভাবে ইউজ করবে, কাকে কোথায় ইউজ করবে, স্ট্রাইকিং পজিশনে কাকে দেবে, আই ডোন্ট নো। বাট ইটস ট্রু যে আপনার গোল করার জন্য যে নাম্বার 9ই লাগবে, এটা নট লাইক দ্যাট। আপনার মিডফিল্ড থেকে হামজা রয়েছে, সমিত সোম রয়েছে, হৃদয় রয়েছে, বড় সোহেলানা রয়েছে, যারাই খেলে আমার কাছে মনে হয় সুযোগ পেলে তাদের, জামাল যদি খেলে তারাও সুযোগ পেলে তারা গোল করতে পারে। দ্য সেম টাইম সেট পিস থেকে সেন্টার ব্যাকরা গিয়ে গোল করার চান্স রয়েছে। এবং রাকিব, তারপরে শাহরিয়ার ইমন বা ফাহিম যারাই খেলুক, আমার মনে হয় সুযোগগুলি আসলে যার কাছে আসুক তাকেই কাজে লাগাতে। ফাহামিদুল যদি খেলে, সো সুযোগ খুব বেশি একটা আসবে না, বাট যে ক্লিয়ার চান্সগুলি আসবে সেগুলো আপনার গোল মানে যে 2-3টা ক্লিয়ার সুযোগ আসবে। আরেকটা ব্যাপার হলো, দেখেন আপনি যদি সিঙ্গাপুরের সাথে আমরা যবে স্টার্ট করেছি, আমার কাছে লো ডিফেন্ডিং আমাদের এটা খুব ভুল একটা রং ডিসিশন ছিল। কারণ আপনার হোম অ্যাডভান্টেজ এবং আপনার ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচে আপনি যদি পয়েন্ট লস করেন, আপনার কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই খেলার সুযোগ অনেকটা হাতছাড়া হয়ে যাবে। বিকজ 4 পয়েন্ট নিয়ে কিন্তু সিঙ্গাপুর এবং হংকং কিন্তু আপনার সামনে রয়েছে। আপনি যদি এই ম্যাচে জিততে পারেন, আপনার কিন্তু 4 পয়েন্ট হবে, তখন কিন্তু আপনি বেশ ভালো একটা সুযোগ তৈরি করতে পারবেন। এই ম্যাচ আপনি 14 তারিখ হংকংয়ে রয়েছে, এরপর 2টা ম্যাচ রয়েছে আপনার সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার সাথে, তখন কিন্তু একটা আপনার সুযোগ তৈরি হয়ে যাবে এশিয়ান কাপ কোয়ালিফাই করার জন্য। সুতরাং আজকের ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট ম্যাচ আপনার জেতাটা জরুরি, এটা হচ্ছে জরুরি। এবং আপনি যে ম্যাচ জিততে যাবেন সেই ম্যাচ আপনি একদম লো ডিফেন্ডিং বা পিছন থেকে মিডফিল্ড ডিফেন্ডিং বা হাফ ফিল্ডের পিছনে এসে বলের পিছনে এসে ডিফেন্স, এইটা কোনোভাবে একটু বাংলাদেশকে আক্রমণাত্মক খেলতে অবশ্যই। আমি চাইবো যে ফার্স্ট 20 মিনিটস আওয়ার টিম প্লেইং হাই প্রেসিং, ওদেরকে যদি একটু প্রেসিং করে আপনি একটা গোল করতে পারেন, আমি মনে করি হংকং যতই স্ট্রং টিম হোক, দে আর ফিল নার্ভাস অন দ্য পিচ, এবং স্টেডিয়ামের গ্যালারি চাপটা তো থাকবে। থাকবে। ওভারঅল বাংলাদেশ দলে হামজার যে জায়গাটা, যেখানে তিনি যে পজিশনে খেলেন, ঘুরে ফিরে আসলে ফুটবলের পজিশনটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো হামজার পজিশনটা আপনি কি মনে করেন যে ঠিক আছে এখন? অফকোর্স হামজা ইজ ও আসলে লেস্টার সিটি বলেন বা শেফিল্ড ইউনাইটেডে যেভাবে যে প্যাটার্নে ফুটবল খেলে, আমার কাছে মনে হয় যে ওকে ওইভাবে ইউজ করা উচিত, এবং আমরা ওইভাবে করছি। বাট তারপরে যেটা হবে যে সারাউন্ডিং যারা মিডফিল্ড খেলবে তার সাথে তাদের দায়িত্বগুলোও কিন্তু অনেক বেশি। হামজার খেলাটা আরও ইম্প্যাক্টফুল হবে যদি তার সাইডের মিডফিল্ডার হৃদয় যদি খেলে, সোহেলানা খেলে, বা যারাই ওর সাথে স্টার্ট করে, জামাল যদি স্টার্ট করে, বাকি প্লেয়ারদের আসলে মুভমেন্টগুলি এবং বাকি প্লেয়ারদের সাপোর্টিং জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেন হামজা আপনি ফ্রিকোয়েন্টলি কিন্তু ওর রোলটাও পালন করতে পারে। হামজার সব থেকে বড় যে গুণে আমি এর আগেও বলেছি যে বক্স টু বক্স প্লেয়ার, এবং অপোনেন্ট হাফে এসে যখন অ্যাটাকে যায়, দেখবেন অপোনেন্ট হাফে যখন আপনি বল লুজ করবেন, সবার প্রথম একটা প্লেয়ার বলের পিছনে চলে আসে, হিজ হামজা, এবং এত কুইক চলে আসে, এটা আমার মনে হয় নট অনলি সাউথ এশিয়া বলেন বা আপনার ইপিএলও আমি দেখেছি যে এত কুইক ট্র্যাক ব্যাক করে মানে বলের পিছনে এসে ওইটাকে আবার ওখান থেকে বল গেইন করা, এটা হামজা মানে এই ব্যাপারে সে মানে সব থেকে এক্সপার্ট। সুতরাং এই জিনিসগুলি হামজা যেহেতু ভালো করতে পারে, ওকে ওইগুলিই করাতে হবে। এবং অপোনেন্টের কাছ থেকে বল নেওয়া আমার কাছে হামজার থেকে ভালো কেউ পারে না। ট্যাকেল করে বল ডিসপ্লে মানে নষ্ট করা, এগুলো হামজা বেশ ভালো পারে, যেটা একদম হোল্ডিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারের সব থেকে বড় অ্যাডভান্টেজের জায়গা, এবং সেটা সে বেশ ভালো করে। এবং আমি মনে করি হামজাকে ওই প্যাটার্নেই খেলানো উচিত। হামজাকে নিয়ে তো লম্বা আলোচনা আমরা করবোই। আমরা একটু টিম ফরমেশনটা দেখি। বাংলাদেশ লাস্ট যে ম্যাচটা খেলেছে সিঙ্গাপুরের সাথে ঘরের মাঠেই, সেখানে বাংলাদেশ দলটা, এমিলি ভাই দেখতে মনে একটু কষ্ট হবে। না, আমি দেখছি, দেখতে পাচ্ছেন আপনি যেটা বলছিলেন যে রাকিব ফ্রন্টে ছিলেন, এবং বাকি যে টিম ফরমেশন, আজকের টিমে কি পরিবর্তন আসলে আপনি এই জায়গাটাতে দেখেন? লাস্ট ম্যাচে কাজেম শাহকে স্টার্ট করানো হয়েছিল, এবং আজকে আমি যতটুকু জানি তপু বর্মনের একটা ইনজুরি রয়েছে, এবং হোল্ডিং মিডফিল্ডারের হৃদয় এবং হামজা স্টার্ট করেছে, সামনে সমিত ছিল, এক পাশে আপনার রাকিব স্টার্ট করেছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, তাই ভাই আজকে সেন্টার ব্যাকে যদি তপু বর্মন না খেলতে পারে, সেখানে হয়তো একটা বড় কনসার্নের বিষয় থাকবে। বিকজ তারেকের
সালে আসলে কে স্টার্ট করবে, সেখানে মেহেদী মিঠু রয়েছে বা আইদার যারাই থাকুক না কেন, যদি তপু বর্মা তপুর অভাবটা আমরা ফিল করবো অনেক। ফিল করবো, বাট আমি আই হোপ যে তপু ফিট হয়ে খেলুক, কারণ যে এই ম্যাচে তপুর ইম্পর্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, কারণ তপুকে খেললে যেটা হবে, তপুর হাইট ভালো, এরিয়াল ক্লিয়ারেন্স অনেক ভালো, সবকিছু মিলে তপুকে খুব ইম্পর্টেন্ট। আপনি রাইট উইং লেফট উইং এ কাকে দেখছেন? দেখেন অপশন আছে এখানে সাতকে আপনি দেখবেন যে লেফট ব্যাকে খেলানো হয়েছে, হ্যাঁ, তো যেটা হয় যে সাত অরিজিনাল লেফট ফুটার না, আমি এটা প্রেফার করি না। আপনি অরিজিনাল লেফট ব্যাকের প্লেয়ার যে যার লেফট ফুট স্ট্রং, তাকে আপনি লেফট ব্যাক, এখানে ইসা ফয়সাল রয়েছে, জায়ান যে ছেলেটা, সে কিন্তু এই দলে অন্তর্ভুক্ত। আপনি মনে করেন জায়ানের আজকে একটা ইন্টারন্যাশনাল ডেবু হওয়ার সুযোগ? অবশ্যই, সে আন্ডার 23-তে ভালো করে আসছে, এটা হলে আমি ফিজিক্যাল হিজ ভেরি স্ট্রং, ওভারল্যাপিং করতে পারে, গেম সেন্স অনেক ভালো, হাই ইন্টেন্স ম্যাচও খেলেছে, সুতরাং এটা মানে অবাক হওয়ার কিছুই থাকবে না, হয়ে যেতেও পারে। বাট কোচ আমি যতটুকু জানি সে হি লাইক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে কিছু অভিজ্ঞ প্লেয়ারকে খেলানো চেষ্টা করে। তারপর আমি এটা ইজ ডিপেন্ড অন কোচ, আমি এখানে অনেক কিছু বলতে পারবো, বাট কোচ অলরেডি সিলেক্ট করে ফেলছে কারা খেলবে। বাট আমি আপনার সাথে বাংলাদেশ টিম নিয়ে আরো অনেক কথা বলবো, কারণ হাভিয়ার কাবরেরার ফিলোসফিটা আমি একটু জানতে চাই যে এক্স্যাক্টলি, কারণ আমরা রিসেন্টলি দেখছি পেপ গার্দিওলা ম্যান সিটির হয়ে তার যে রেগুলার ফিলোসফি, যেটা বছরের পর বছর করে গেছেন, এই সিজনে এসে ওটা একদম তিনি ছাপিয়ে নতুন কিছু বের করার চেষ্টা করছেন। ব্রেন্টফোর্ডের সাথে খেলাটা লাস্ট ম্যাচটা দেখলেই বোঝা যায় যে পেপ গার্দিওলা বুঝে গেছেন যে এখন আর ওই স্ট্র্যাটেজি চলবে না। সো হাভিয়ার কাবরেরা এক্স্যাক্টলি কি চিন্তা করেন সেটা আপনার কাছে শুনবো। আমাদের প্রতিবেদন বলছে হংকং এ গিয়ে এমিলি বলছেন হোম অ্যাডভান্টেজ বাংলাদেশের রয়েছে, বাট হংকং টিমে যদি আমরা দেখি ব্রাজিলিয়ান প্রচুর ফুটবলার রয়েছেন যারা হংকংয়ের নাগরিকত্ব চান, 4-5 বছর 8 বছর ধরে এদের লিগে খেলছেন, কারণ এই টিমে 24 বছরের যুবক যেমন রয়েছেন, 34 বছরের এক্সপিরিয়েন্স ফুটবলারও রয়েছেন। হংকংয়ের নাগরিকত্বর খোঁজে এসে এখন তারা জাতীয় দলের হয়ে খেলছেন এবং ভালো নিশ্চয়ই টাকা পয়সাও কামাই করেন, যে কারণে লম্বা সময় ধরে আছেন এই টিমের এগেনস্টে। এদের তো আপনার অন দ্য এয়ার এরা অনেক ভালো, বল রিসিভিং বলেন, এদের হাইট বলেন, শোল্ডার বলেন, ছাতি বলেন, বুকে সব কিছুই তো অনেক স্ট্রং। না, ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি যেটা বলছেন লাস্ট কথাটা, যে মেন্টালি স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ম্যাচের আগে না হারা। হ্যাঁ, আমাদের যেটা হয় যে এক্সেপ্ট হামজা, সমিত ছাড়া বাকি প্লেয়াররা দেখবেন যে সাম প্লেয়ার ফিল নার্ভাস, এটা আমাদের মাঠের পারফরমেন্সে কিন্তু বড় একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। এবং ব্রাজিলিয়ান যারা রয়েছে বা ফ্রান্সের বা ক্যামেরুনের বংশোদ্ভূত যে প্লেয়ারগুলি এখানে রয়েছে, তারা কিন্তু মেন্টালি অনেক স্ট্রংটা তৈরি হয়েছে বিকজ তারা তাদের দেশ ছেড়ে সেখানে থাকছে, খেলছে, এনজয় করছে লাইফ। সো তাদের ওই নার্ভাসনেস কিন্তু তারা মানে বাইরে শেষ করে ফেলছে, মাঠে গিয়ে জাস্ট তারা মাঠের ফুটবলটা এনজয় করে, যার কারণে দেখবেন হংকং কিন্তু রিসেন্টলি খুব স্ট্রং একটা জাতীয় দল হয়ে গিয়েছে। এবং তাদের খেলার ভিতরে যদি দেখেন অ্যাগেনস্ট ইন্ডিয়া যে ম্যাচটা তারা জিতেছিল, আমি দেখেছিলাম মানে হংকং একটা সময়, হংকংয়ের সাথে আমরা যখন খেলেছি, হংকং তেমন গুছানো ফুটবল খেলতে পারে না, বাট এখন দে প্লেইং ভেরি পজিশনাল ফুটবল, বল পায়ে রাখতে পারে। ভারতের সাথে ম্যাচটা লাস্ট মিনিটে বেরও করে নিয়েছে এবং যেটা করে যে অ্যাটাকিং থার্ডে মানে বেশি একটা টাইম নেয় না, খুব কুইক অ্যাটাকগুলি ফিনিশ করে। তো এই জিনিসগুলো আমাদেরকে তো অবশ্যই কনসার্নে রাখতে হবে। বাট আপনি যেটা সবথেকে বড় ব্যাপার হলো যে একটা দলে যখন অনেক গোল করা প্লেয়ার থাকবে, ম্যাচ উইনিং প্লেয়ার থাকবে, তখন আপনার ম্যাচের মোমেন্টাম যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যেটা আমাদের দলে অনেক অ্যাবসেন্স রয়েছে। সুতরাং হংকং দলে আবার ওই জিনিসগুলি আর রয়েছে। এখন ওই আমাদের যে স্ট্র্যাটেজিতে থাকবে, তাদের অ্যাটাকিং থার্ডে যে ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে, তাদেরকে যদি আপনি একটু কনসার্নে রাখতে পারেন এবং তাদের প্রতি যদি একটু ফোকাস রাখতে পারেন, তখন কিন্তু তাদের খেলাটা নষ্ট হবে। সুতরাং এইটা একটা বড় আমাদের গেম প্ল্যানের অংশ থাকবে। এবং তারা হয়তো তাদের কোচ প্রেস কনফারেন্সে বলেছে, হ্যাঁ ওয়েস্টউড বলেছে হামজার ব্যাপারে, যে হামজা তাকে সে হয়তো বেঞ্চে রাখতো, বাট এটা কিন্তু মাঠের বাইরের কথা। মাঠে কিন্তু হামজাকে ঘিরে তার একটা বড় প্ল্যান থাকবে, তো সেইটাও বলার জন্য বলা। এইটাও কিন্তু আবার আমাদের একটা কনসার্নের ব্যাপার। সুতরাং ম্যাচ যখন তাইব ভাই শুরু হয়ে যাবে, তখন কিন্তু আসলে ফরমেশন কিছুই থাকে না, তখন জাস্ট মাঠের খেলাটা শুরু হয়ে যায়। তখন 4-2-3-1ও থাকে না, 4-3-3 থাকে না, 4-4-2ও থাকে না। তখন জাস্ট দুইটা দলের আপনি ম্যাচ রিড করতে হবে, কোচ এখানে আসলে মেইন খেলাটা খেলতে হবে, ম্যাচটা রিড করতে হবে, অপোনেন্ট কীভাবে খেলছে, অপোনেন্টের স্ট্রং পয়েন্ট কোন দিকে, কোন দিক থেকে অপোনেন্ট অ্যাটাক করার চেষ্টা করতেছে, ওইগুলি প্রপার যদি ব্লক করতে পারেন, ওইগুলি যদি রিড করে ফেলতে পারেন, তখন আপনার জন্য। আমরা টিম ফরমেশন দেখছি হংকং এর, আসলে আলাদা করে বলার কিছু নাই। আপনি যেটা বলছেন যে ফাইনাল থার্ডে দে আর ভেরি কুইক, এবং তাদের লেফট ব্যাক যে প্লেয়ারটা, আমি যদি জানি যে সাংহাই এফসি চায়না লিগে খেলে এবং ভেরি কুইক প্লেয়ার এবং খুব
দ্রুত ওভারল্যাপে করে। হ্যাঁ, তো এইটা আবার আমাদের জন্য কিন্তু একটা কনসার্নের বিষয়। দেখবেন ওরা কি করে, দুজন সেন্টার ব্যাক মাঝখানে থেকে বাকি সব প্লেয়ারে যখন এটাকে সবাই এটাকে যে একটা সময় আমরা দেখতাম যে ইন্টারন্যাশনাল বা ক্লাব ফুটবলে যে রাইট ফুল ব্যাক এটাকে গেলে লেফট ফুল ব্যাক ভিতরে ঢুকে দুইজন সেন্টার ব্যাকের সাথে 3টা ডিফেন্ডার হতো, বা চায়না যেটা হলো ওরা একসাথে অনেক প্লেয়ার অ্যাটাকে যায় এবং দুইজন সেন্টার ব্যাককে সলিড রেখে সবাই অ্যাটাকে যায়। তো এইটা সামাল দেয়, স্প্রিন্টে অনেক ভালো, তারা খুব কুইক কামব্যাকও করতে কামব্যাক করে। হ্যাঁ, যখন বল লুজ করে ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে তারা খুব কুইক ট্র্যাক ব্যাক করে, যেটা হামজা আমাদের করতে পারে আর কি। সুতরাং এইগুলি তো হংকংকে এগিয়ে রাখবেই, বাট আমি যেটা বলবো যে হংকংকে আপনাকে প্রেসার দিতে হবে। হংকং, আমরা বিরতিতে যাব এমিলি, তার আগে একটু ছোট করে জানতে চাই যে সার্কাস্টিকলি বাংলাদেশ টিম নিয়ে বলা হয় হামজা সুমিত সোম আসার পর থেকে যে বাংলাদেশের বাকি ফুটবলাররা মাথাটা বাসায় রেখে আসে আর জানটা দিয়ে দেয় মাঠের মধ্যে। তো মাথাটা তো আসলে মাঠেই রাখতে হবে, কারণ এখানে হামজা সুমিত সোমের সাথে আপনাকে যদি আই টু আই কন্ট্যাক্ট বা তাদের গেম সেন্সটা না বুঝতে পারি আমরা তো পিছিয়েই থাকবো। আপনি যদি দেখেন, আপনি যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি দেখেন আমরা যে গোলগুলি কনসিড করেছিলাম এগেইনস্ট সিঙ্গাপুর, মানে এইটা এই ধরনের মিস্টেক আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে কখনোই সুযোগ, আপনি বক্সের ভিতরে ইসকান ফান্দি বল কত সময় নিয়ে শুট করলো, মানে ওখানে কেউ ক্লিয়ারেন্সও করলো না, কেউ গেলই না, মানে এই মিস্টেক আপনাকে কেউ অ্যালাউই করবে না ইন্টারন্যাশনাল ম্যাচে কোনোভাবে না। এগুলি মিস্টেক করলে আপনি প্রত্যেক ম্যাচে হারবেন, নট অনলি হংকং সিঙ্গাপুর, আপনি ভুটানের সাথেও হারতে হবে। সুতরাং তপু বর্মন থাকা অবস্থাতে, তপু বর্মন সাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকার অবস্থায়, সুতরাং এইগুলি আজকে তো কোনো অ্যালাউই করা যাবে না। এবং ইটস ট্রু যে আমরা বলেছেন যে এটা আমাদের খেলার আগে যে নার্ভাসনেস, এইটা আমরা যতদিন পর্যন্ত রিকভার না করতে পারবো, আমরা আমাদের সময় দেখেছি, আমরাও যে খুব একদম টপ মানে কনফিডেন্ট নিয়ে খেলেছি, নট লাইক দ্যাট। আমাদের সাইকোলজিক্যালি আমরা ম্যাচের আগে, বিগ ম্যাচের আগে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আমি দেখছি নার্ভাস থাকে, যার কারণে মাঠে কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আমরা 2টা গোলকে একটা ফেরত দিয়েছি, আরেকটা দেওয়ার চেষ্টা করেছি। এই মানসিকতাটা তো অনেক কথা রয়েছে আপনার সাথে এমিলি। আপনারা দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে। বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে কথা বলছি আমরা আজ রাত 8টায় মহারণ বাংলাদেশে, যে ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। আমাদের সাথে রয়েছেন সাবেক ফুটবলার এমিলি। ফিলোসফি নিয়ে বলছিলাম, কাবরেরার ফিলোসফি আসলে চলে কিনা এখনকার ফুটবলে? চলে কিনা বলতে, মানে যেটা হয়েছে যে তাইব ভাই সত্যি কথা বলতে উনি তো অনেক সময় পেয়েছে, 3 বছর জাতীয় দলের জন্য রয়েছে, সো ও এখন অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছে। এর আগে কিন্তু তার জাতীয় দলে কোচিং করানো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বড় কোনো ক্লাবে কোচিং করানো এক্সপিরিয়েন্স ছিল না, লাস্ট 3 বছর সেখানেই রয়েছে। এখন এখন এক্সপেকটেশন মানুষের তার অনেক হাই থাকবে। হ্যাঁ, এবং আমাদের দলটা এই মুহূর্তে যেভাবে পরিপূর্ণতা পেয়েছে, তার কাছ থেকে কিন্তু আমরা চাইবো এই সিঙ্গাপুর বলেন, হংকং বলেন, ইন্ডিয়া বলেন, এইসব ম্যাচগুলি জেতার জন্য। এখন আর এক্সপেরিমেন্ট করার কোনো সময় নেই যে কোনোভাবে ড্র করব বা ভালো খেলবো, এইটা এখন না। উনি 3 বছর সময় পেয়েছে, 3 বছর ইজ গুড এনাফ, অনেক সময় জাতীয় দলের জন্য। তো এই দলটা তো এখন একটা, আমি বলছি ওয়ান কাইন্ড অফ একটা মানে মুখস্থ টিম হয়ে যাওয়ার কথা, যে এই প্লেয়ার খেলবে, এই সিস্টেম, আমাদের ফরমেশনটা এরকমের, আমাদের একটা খেলার সিস্টেম তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, বাট সেটা তো সে করতে পারেনি। হ্যাঁ, এক ম্যাচে এক রকমের প্ল্যান দেখি, প্ল্যানগুলি এক্সিকিউট হয় না, খেলার শেষে আমরা অনেক ভুল ত্রুটি ধরতে পারি, অনেক কিছু আলোচনা হয়, বাট এইটা হওয়ার কথা ছিল না। কারণ 3 বছর যখন আপনি একটা জাতীয় দল তাকে দিবেন, তখন ওই দলটা একটা পরিপূর্ণ জাতীয় দল হবে এবং তার গেম প্ল্যানের একটা বড় অংশ থাকবে যে প্লেয়াররা আসলে মাঠে গিয়ে কীভাবে খেলাটা ইমপ্লিমেন্ট করবে, যেটা এখন আমরা অ্যাবসেন্স পাই। হ্যাঁ, আপনি হার্ডলি বিলিভ করেন যে বাংলাদেশ নিডস আ ভেরি গুড হাই প্রোফাইল কোচ? অফকোর্স টিমের এই মুহূর্তে যে স্ট্রেংথ এবং যারা এই মুহূর্তে জাতীয় দলকে ক্যারি করছে, তাদের জন্য একজন হাই প্রোফাইল কোচ অবশ্যই দরকার। এবং নট অনলি হেড কোচ, পুরো কোচিং স্টাফে যদি আপনি দেখেন, এখন তো অনেক কোচিং স্টাফে কিন্তু সারা পৃথিবীতে অনেক চেঞ্জ আসছে। হ্যাঁ, ভিডিও অ্যানালিস্ট বলেন, আপনার অ্যাসিস্ট্যান্ট কোচ দেখবেন যে ওখানে বসে ম্যাচ রিড করতে থাকে, অনেক কাজ ম্যাচ রিড। তো একজন হেড কোচ কিন্তু সব কিছু দেখতে পারে না। হ্যাঁ, তো 4-5 জন যারা সাবস্টিটিউট থাকে, বেঞ্চে থাকে, তারা কিন্তু ম্যাচটা রিড করবে। হেড কোচই মনে হয় তার যে স্টাফটা থাকে তাদেরকে নিয়ে আসে, রাইট, তারা ওইগুলো অবজারভেশন করে হেড কোচকে কিন্তু একনলেজ করবেন যে এই প্রবলেমগুলো হচ্ছে, তুমি তাড়াতাড়ি এটা করো। সারা পৃথিবীতে এটাই হচ্ছে। তো ওইখানে তো আমাদের এখন অ্যাবসেন্স রয়েছে। এবং উপর থেকেও দেখবেন যে একজন থাকে, মানে ম্যাচ অ্যানালাইসিস করে এবং সে রিড করে কিন্তু হাফ টাইমের সময় সে আবার ওইটাকে ব্রিফ করে যে এই প্রবলেমগুলি তোমার টিমের হচ্ছে, অপোনেন্টের স্ট্রং জায়গাগুলি এইগুলি রয়েছে। হ্যাঁ, সো এগুলি আমাদের, আমি মনে করি এখন এগুলি নিয়ে কাজ করতে হবে। তো যারা টিকিট কাটতে পারেনি বাংলাদেশ হংকং ম্যাচের, তাদের জন্য 2টো টেলিভিশন, 2টো ওটিটি প্ল্যাটফর্ম। এমিলি, একটু আফসোস হয় না আপনারা যখন খেলেছেন তখন এই টেলিভিশনের বা সম্প্রচারের দৌরাত্ম্য ছিল না, বা ওটিটি প্ল্যাটফর্মে তো বাংলাদেশের খেলা কল্পনাও করা যায় না?
না, এটা তো অবশ্যই, এটা তো আমার আফসোসের থেকে আমি আই ফিল প্রাউড, হ্যাঁ, যে বাংলাদেশের ফুটবল দুটো ওটিটি প্ল্যাটফর্মে দেখো, লাইক বঙ্গ এবং আইস্ক্রিন, এটা তো বিশাল ব্যাপার আমি বলবো। এবং এটা আমার মনে হয় যে আপনি যখন এই ম্যাচগুলি জিতবেন, এটা আরও অনেক কিছু ছাড়িয়ে যাবে, তখন আরও অনেক কিছু ইনভলভমেন্ট হবে এখানে, হ্যাঁ, রাইট। তো আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট, বাট এইটাকে ক্যাশ করতে হবে, হ্যাঁ, মানুষ এখান থেকে যেন মুখ ফিরিয়ে না নেয়, এমন কিছু না হয় যাতে মানুষ আবার ফুটবল থেকে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ এখন যেভাবে আগ্রহ দেখাচ্ছে, এইটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে, এবং এইটা করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলি আমাদের অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় করতে হবে। আমাদের কিন্তু একটা ব্যাড রেকর্ড রয়েছে, আমরা যখন একটা ফ্লো তৈরি করে ফেলি সেটাকে ধরতে পারি না। তো যেহেতু ফ্লোটা আসছে, সেটা আমাদের ধরে রাখা দরকার, এবং এটার সব থেকে মেন দরকার হলো প্লেয়ারদের পারফরমেন্স। আমি সবার থেকে প্লেয়ারদের বলবো যে প্লেয়াররা যদি তারা নিজেদেরকে, কারণ এই ধরনের ম্যাচ আপনি চাইলেই খেলতে পারবেন না অনন্ত ভাই, হ্যাঁ, কারণ এই এশিয়ান কাপ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ অনেক পরে পরে আসবে। তো যখন আসবে তখন একটা ম্যাচ আপনার ক্যারিয়ার চারোদিক থেকে ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি এরকম একটা ম্যাচ উইনিং ম্যাচ দিয়ে পারেন, একটা উইনিং গোল করতে পারেন, বা একটা মোমেন্ট আপনি যদি তৈরি করতে পারেন। সুতরাং প্লেয়ারদের এখানে বড় একটা দায়িত্ব রয়েছে। আমি যখন খেলতাম জাতীয় দলে আমি এটা ফিল করতাম। ক্লাব ফুটবলে দেখা গেছে যে সিজনে তেমন পারফর্ম করতে পারিনি, জাতীয় দলের একটা ম্যাচ আবার দল বদলের সময়, ট্রান্সফারের সময় আমার মানে রেট অনেক বাড়িয়ে দিয়েছে। সুতরাং এইটা প্লেয়ারদেরকে রিয়ালাইজ করতে হবে। সুতরাং আমি বলবো যে আজকের ম্যাচটা ভেরি তো ইম্পর্টেন্ট। আপনি বলছেন যে জীবন তো খুব বেশি সুযোগ দেয় না, এটা এই সুযোগটা আজকের ম্যাচে বাংলাদেশের রাইট, এই ধরনের ম্যাচ আপনি সাপোজ আজকে ফাহিম যদি একটা ম্যাচ উইনিং গোল করে, হ্যাঁ, তো এটা কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে, Right. হ্যাঁ। সো বা হামজা যদি আজকে একটা গোল করে, হামজার ক্রেজ এখন যেটা আছে সেটা আরো কোথায় বাড়বে, চলে যাবে, আরো বাড়বে। আমি আশা করি এমিল, আপনি যেটা বলছেন যে বাংলাদেশ ফাইনালি হামজা সমিতি আসার পর জয়টা নিক, এবং এই জয়টা পেলে যেটা হবে যে নেক্সট মান্থে ভারতের সাথে যে ম্যাচ রয়েছে সেখানে আমাদের সুযোগটাও বেড়ে যাবে। এমিলি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।